ঠিক আছে, তাহলে আজকে আমরা আমাদের দ্বিতীয় চ্যাপ্টারের যে ক্লাসটা এটা শুরু করব। দ্বিতীয় চ্যাপ্টারের নাম হচ্ছে গতি। এই গতির এখানে প্রথমে আমরা গতির যে বিভিন্ন ধরনের গতি নিয়ে আলোচনা করব। তারপরে গতির সাথে সম্পর্কিত অন্যান্য যে সকল রাশি আছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং পর্যায়ক্রমে আমরা দ্বিতীয় অধ্যায়ের মোটামুটি অনেকটা অংশ কাভার করব। ওকে, এখান থেকে আমরা ক্লাস শুরু করতেছি। দ্বিতীয় অধ্যায় গতি। এখানে আমরা গতির বিভিন্ন ধরনের গতি এবং গতি সংক্রান্ত অন্যান্য রাশি নিয়ে আলোচনা করব। তারপরে অধ্যায়ের যে থিওরি অংশটুকু এটা শেষ করার পর অঙ্কে যাব। তো অধ্যায়ের শুরুতে বইয়ে কি আছে এই অংশটুকু আমরা একটু দেখি। এই অধ্যায়ের শুরুতে বইয়ে দেখো গতি, এখানে একটা সাইকেলের গতির ছবি দিয়ে অধ্যায়টা শুরু করা হয়েছে, অর্থাৎ একটা গতির সম্পর্কিত থাকবে। এই অধ্যায়ে পড়ার শেষে আমরা কি কি জানতে পারবো এখানে দেখো দেওয়া আছে। স্থিতি কি এবং গতি কি ব্যাখ্যা করতে পারবো। তাহলে আমাদের শুরুতে পড়তে হবে স্থিতি এবং গতি কি। বিভিন্ন প্রকার গতির মধ্যে পার্থক্য করতে পারবো। তাহলে আমাদের বিভিন্ন প্রকার গতির বিষয়টা ভালো করে জানতে হবে। তারপরে দেখো স্কেলার ও ভেক্টর রাশি ব্যাখ্যা করতে পারবো। আমাদের যে আগে ফার্স্টে পড়ানো হয়েছে এইগুলো কিন্তু এই সব বিষয়গুলোকে কাভার করে। গতি সম্পর্কিত রাশিসমূহের মধ্যে পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করতে পারবো। এটা দ্বারা বোঝাচ্ছে গতির যে সূত্রগুলো ছিল সেই সূত্রগুলো, যেমন v = u + at, বেগের সাথে ত্বরণ এবং আতিবেগ ইত্যাদি যে সূত্রের মাধ্যমে সম্পর্ক স্থাপন করা হয়েছে, এই সূত্রগুলো কিভাবে আসলো এইটা ব্যাখ্যা করতে পারবো। তারপরে দেখো বলছে বাধাহীন ও মুক্তভাবে পড়ন্ত বস্তুর গতি ব্যাখ্যা করতে পারবো। এই আমার কাছে মনে হয় আজকে যদি আমরা ক্লাসটা একটু সময় নিয়ে করি তাহলে এই উপর থেকে প্রায় 5টা টপিক শেষ করতে পারবো আজকে। এবং প্রথম 2টা লেকচারে এই 5টা টপিক পর্যন্ত আমার কভার ছিল। এবং পরবর্তীতে অঙ্কের কথা বলছে, লেখচিত্রের সাহায্যে গতি সম্পর্কিত রাশিসমূহের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করা। এই অঙ্কগুলো আজকে হয়তো করানো হয়েছে, এই ক্লাসটা আমরা পরে দেখবো। তো এখন তোমরা সবাই দেখতে পাচ্ছ স্ক্রিনে আমি যা বলছি শুনতে পাচ্ছ? ইয়েস স্যার, শোনা যাচ্ছে স্যার। ওকে, ঠিক আছে। তাহলে আমরা আমার যে শিটে যাব তার আগে একটু বইয়ে দেখি গতির শুরুতে কি কি বলছে দেখো। স্থিতি এবং গতি, রেস্ট অ্যান্ড মোশন। স্থিতি কি এবং গতি কি। স্থিতি কি গতি কি খুবই সহজ বিষয়, তোমরা বুঝতে পারতেছো। রেস্ট মানে কোন জিনিস, কোন বস্তু বা কোনো কিছু রেস্টে আছে, স্থির আছে, এইটাই হচ্ছে কি স্থিতি। এবং গতি হচ্ছে কি কোনো বস্তু অন্য কোনো বস্তুর সাপেক্ষে যদি গতিশীল থাকে তাহলে সেটাই হচ্ছে কি গতি। এটার জন্য তোমাদের খুব বেশি পড়াশোনার দরকার নাই, এটা সবাই তোমরা এমনিতে নর্মালি বুঝতে পারবে। ঠিক আছে, আমরা একটু টপিকের সাথে সাথে আমাদের লেকচারের শিটটাকেও দেখবো। তো স্থিতি গতি কি খুবই সিম্পল বিষয়, সবাই বুঝতে পারতেছো। বিভিন্ন প্রকার গতি, ডিফারেন্ট টাইপস অফ মোশন। এখন প্রথমেই আসছে দেখো সরল রৈখিক গতি বা লিনিয়ার মোশন। সরল রৈখিক গতি কি হবে? জি আর তুমি একটা উদাহরণ দাও, তুমি তো এই অধ্যায়টা পড়ো না এর আগে। একটা সরল রৈখিক গতির একটা উদাহরণ দাও। স্যার উদাহরণ দিব স্যার। সরল রৈখিক গতি, হ্যাঁ। স্যার সরল জানি রৈখিক না গতি, স্যার। আরে বাবা একটা গতি যেটা সরল পথে চলে সেটাই কি সরল ও রৈখিক ও, গতি। স্যার, স্যার বন্দুকের স্যার বুলেট স্যার যখন বন্দুকের ফায়ার বুলেট করা হতে হয়। পারে, গাড়ির গতি, গাড়ি স্যার সোজা গাড়ির যাচ্ছে গতি স্যার। রাস্তাতে, মানুষ হেঁটে গেল, সাইকেল চলে গেল, সবকিছু অনেক কিছু কি সরলরৈখিক গতি। যদি আমরা এটা একটু সংজ্ঞা বা এখানে যা লেখা আছে একটু দেখি, এটি সবচেয়ে সহজ গতির উদাহরণ। কোনো কিছু যদি সরল রেখার উপর চলাচল করে তাহলে সেই গতিটি হচ্ছে সরল রৈখিক গতি। এইটার যে ওয়ার্ডটা সরল রৈখিক, এই ওয়ার্ডের মধ্যে সংজ্ঞাটা আছে আলাদা করে, কিন্তু শেখার বা বোঝার জন্য কঠিন কোনো কিছু চিন্তা করার দরকার নাই। ঠিক আছে, একটা বলকে উপর থেকে ছেড়ে দিলে সেটি যদি নিচের দিকে পড়ে মুক্তভাবে তাহলে সেটাও কি
সরলরৈখিক গতি। সরলরৈখিক গতি। ঠিক আছে, ওকে, এইটা কিন্তু আমাদেরকে খাতায় নোট করে লিখে পড়ার প্রয়োজন নাই। ওকে, ঘূর্ণন গতি, এটাও কিন্তু ইজি। ঘূর্ণন গতি, কোনো কিছু ঘুরতেছে, এটাই কি ঘূর্ণন গতি। বিভিন্ন কিছু কিন্তু ঘূর্ণায়মান অবস্থায় আছে, বিভিন্ন কিছু যারাই ঘূর্ণায়মান আছে এরাই কি ঘূর্ণায়মান অবস্থার গতিটাই হচ্ছে ঘূর্ণন গতি। ঘূর্ণায়মান অবস্থায় যে বস্তুর গতি, এটা হচ্ছে ঘূর্ণন গতি। হ্যাঁ, মুদাব্বির জয়েন করছে, কিন্তু মুদাব্বির তো অলরেডি সেকেন্ড চ্যাপ্টারের প্রথম দুইটা ক্লাস পেয়েছে। ওকে, সমস্যা নেই, কেউ ইচ্ছা করলে জয়েন করতে পারো। এরপরে ঘূর্ণন গতির মধ্যে বিভিন্ন রকমের ঘূর্ণন গতি আছে। ফ্যানের গতি, ঘড়ির কাঁটার গতি, চাঁদের গতি, পৃথিবীর গতি, অনেক গতি ঘূর্ণন গতির মধ্যে, কিন্তু এইটার একটা শাখা প্রশাখা আছে। ঘূর্ণন গতি ভিন্ন ভিন্ন রকমের হতে পারে। কেউ সময় মেনটেন করতে পারে, কেউ সময় মেনটেন নাও করতে পারে। সময় মেনটেন করতে পারে এরকম একটা ঘূর্ণন গতির উদাহরণ দাও। সায়েম দাও। সায়েম আছে আমাদের সাথে। সময় মেনটেন করে এরকম একটা ঘূর্ণন গতির উদাহরণ। হ্যাঁ, শুনতে পাচ্ছ সায়েম? স্যার সায়েম নাই স্যার। হ্যাঁ, হ্যাঁ, না, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তো বলো একটা ঘূর্ণন গতির উদাহরণ দাও যেটা সময় মেনটেন করে চলে। ঘড়ির কাঁটা। হ্যাঁ, ঘড়ির কাঁটার গতি। ঘড়ির কাঁটা হচ্ছে সময় মেনটেন করে চলে, ঘড়ির কাঁটার গতি। ওকে, ঠিক আছে। হ্যাঁ, তারপরে আর কোনো উদাহরণ জিয়াদ বলো তুমি, যেটা সময় মেনটেন করে চলে এরকম আরেকটা গতির উদাহরণ দাও। স্যার সময় মেনটেন করে চলে স্যার। স্যার লাইট। কি স্যার কি আলো। বল? স্যার আলো কি সময় মেনটেন করে চলে? স্যার আলো? আলো স্যার। না, সূর্য বলতে পারো। সূর্য না, পৃথিবী বলতে পারো। সূর্য, ইয়েস। আলো কি টাইম মেনটেন করে ওকে নাকি? স্যার। লাইট জ্বালায় রাখছি সারাদিন জ্বললো, এটা টাইম মেনটেন কি হইলো? মানে সূর্য, পৃথিবী ঘুরতেছে, পৃথিবীর প্রত্যেক দেখো নিজ অক্ষের উপর 24 ঘন্টা পর পর একটা করে রাউন্ড দিচ্ছে, তাহলে কি সে সবসময় 24 ঘন্টা এটাকে মেনটেন করতে পারতেছে। এটা হচ্ছে পৃথিবীর কি ঘূর্ণন গতি, এবং এটা কিন্তু একটা টাইম মেনটেন করে। টাইম মেনটেন করলে এটার আলাদা একটা নাম থাকবে, ঠিক আছে? টাইম মেনটেন করলে কিন্তু এটার একটা আলাদা নাম থাকবে। টাইম মেনটেন করলে, যখন কোনো একটা ঘূর্ণন গতি টাইম মেনটেন করবে তখন সেই ঘূর্ণন গতির একটা আলাদা নাম থাকবে। এই নামটাকে বলবো আমরা ঘূর্ণন। আচ্ছা, সময়ের আর কয়েকটা নাম বলো তো। সময় কয়েকটা সিমিলার ওয়ার্ড বলো সময়ের। স্যার কাল। কাল হতে পারে। আর পর্যায়। পর্যায়। হ্যাঁ, পর্যায় হচ্ছে সময়ের একটা সিমিলার ওয়ার্ড। তাই ঘূর্ণন গতির একটা শাখা হচ্ছে কি পর্যায়বৃত্ত গতি। এই যে দেখো, পিরিয়ডিক মোশন বা পর্যায়বৃত্ত গতি। অর্থাৎ একটু সংজ্ঞাটা আমরা দেখি। নির্দিষ্ট সময় পর পর যদি গতির পুনরাবৃত্তি হয়, মানে একটা নির্দিষ্ট সময় পর পর যদি সে একই দিক থেকে একটা বিন্দুকে অতিক্রম করে, তাহলে তাকে পর্যায়বৃত্ত গতি বলা হয়। তোমরা কি কথাটা বুঝতে পারতেছো? পর্যায়বৃত্ত গতি ঘূর্ণন গতির একটা সাব আর কি পোর্শন বা একটা শাখা। ইয়েস স্যার। হ্যাঁ, পর্যায়বৃত্ত গতি। আমরা একটু সংজ্ঞাটাকে দেখি আমাদের শিটে কি বলছে। পর্যায়বৃত্ত গতি লেখাটা খুব সুন্দর না? যাই হোক, পর্যায়বৃত্ত গতি, এটা হচ্ছে গতি লেখছে। হ্যাঁ, পর্যাবৃত্ত বাতি লেখো না আবার কেউ, পর্যাবৃত্ত গতি। সংখ্যাটা পড়ো নিবান। যদি কোনো বস্তুর গতি এমন হয় যে বস্তু তার গতিপথে একটি নির্দিষ্ট বিন্দু নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তাহলে ওই বস্তুর গতিকে এটা কি লেখছে স্যার, পর্যায়বৃত্ত গতি বলে। যেমন 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 পৃথিবীর গতি, ঘড়ির কাঁটার গতি ইত্যাদি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে দেখো, আমি উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করি। ঘড়ির কাঁটার গতি, ঘড়ির যে সেকেন্ডের কাঁটা, সে কিন্তু 12 এই সংখ্যাটাকে বারবার একই দিক থেকে অতিক্রম করতেছে। ঠিক আছে? তার গতিপথে একটি নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর, মানে বারবার 1 মিনিট পর পর কিন্তু এই সেকেন্ডের কাঁটাটা 12 ঘরটাকে একই দিক থেকে অতিক্রম করে, তাই না? পৃথিবীর গতিও কিন্তু ঠিক তেমনই। বারবার রাত হচ্ছে, রাতের পর আবার সকাল।
রাতের পর আবার সকাল, এই সিকোয়েন্সে কিন্তু হচ্ছে। এরকম কখনো হয় নাই যে আচ্ছা এখন বিকাল হলো, বিকালের পর আবার সকাল, এরকম কিন্তু হয় নাই, বারবার একই সিকোয়েন্স ফলো করতেছে। এই ধরনের গতি হচ্ছে পর্যায়বৃত্ত গতি। বিষয়টা বুঝতে পেরেছ? ইয়েস স্যার। জি স্যার। ওকে, এর সাথে সাথে আমাদের আরেকটা গতি ছিল, আমরা একটু চলে গিয়েছিলাম ঘূর্ণন গতি থেকে পর্যাবৃত্ত গতিতে। এটা হচ্ছে কি দেখো, চলন গতি বা ট্রান্সলেশনাল মোশন। তোমরা ট্রান্সলেশন পড়েছো, কিন্তু এটা হচ্ছে ট্রান্সলেশনাল মোশন বা চলন গতি। এইটা হচ্ছে এমন একটা গতি, যখন গতিপথে এটা থাকবে, তার গতিপথে থাকা অবস্থায় ওই বস্তুটা বা বস্তুটা, যেই বস্তুগুলো কণাগুলো দ্বারা, অণু বা কণাগুলো দ্বারা গঠিত, সেই বস্তুর দিক পরিবর্তনের সাথে সাথে তার প্রত্যেকটা কণাও দিক পরিবর্তন করবে। সেটাই হচ্ছে কি চলন গতি। যেমন দেখো একটা প্লেন ঘুরে ঘুরে চলতেছে, এটাকে বলছে কি চলন গতি না। এটা কি গতি না? চলন গতি না। কারণ প্লেন কিন্তু এদিকে যখন টার্ন নিচ্ছে, তখন প্লেনের প্যাসেঞ্জার গুলো সবাই টার্ন নিচ্ছে, কিন্তু তাদের দিকগুলো কিন্তু একটু ওই দিকে বা কোনো নির্দিষ্ট দিকে চলছে না। কিন্তু এই ডান পাশের যে চিত্রটা, এই চিত্রটা যদি দেখো, প্রত্যেকটা প্লেন যখন এই ডান দিকে গতিশীল, প্রত্যেকটা প্লেন সবগুলোই ডান দিকে গতিশীল, তখন কিন্তু এই প্লেনটার যাত্রী বা প্লেনের প্রত্যেকটা পার্টস সবকিছু একই দিকে গতিশীল। এই ধরনের গতিকে চলন গতি বলে। আমরা যদি আবারও একটু সংজ্ঞাটা পড়ি, কোনো কিছু যদি এমন ভাবে চলতে থাকে যেন বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে যেতে থাকে, তাহলে সেটা হচ্ছে চলন গতি। আবারও মেনশন করতেছি, বস্তুর সকল কণা একই সময় একই দিকে, এই 3-4টা ওয়ার্ড তোমাকে লিখতে হবে। বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে, এই কথাটা থাকলে তুমি আশেপাশে যাই লেখো, অ্যান্সার কারেক্ট। বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে যেতে থাকে, তাহলে সেটা হচ্ছে চলন গতি। ঠিক আছে, আমরা এরকম বিভিন্ন গতি দেখতে পাই। যেমন গাড়ির ঘূর্ণায়মান চাকা বিবেচনায় যদি না আনি, তাহলে এগিয়ে যাওয়া একটা গাড়ির গতি হচ্ছে চলন গতির উদাহরণ। কারণ চাকা বিভিন্ন দিকে ঘুরতেছে, কিন্তু গাড়িটা কিন্তু সোজা চলতেছে। তো এই সময় গাড়ির যাত্রীরাও সোজা চলতেছে, ড্রাইভার সহ। ঠিক আছে, বুঝতে পারছো তোমরা বিষয়টা? জি স্যার। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের চলন গতি। তারপরে আমরা পর্যাবৃত্ত গতিতে আবারও ফিরে যাই। পর্যাবৃত্ত গতির আরেকটা শাখা ছিল, এটাও টাইম মেনটেন করবে, কিন্তু তার গতির ধরনটা একটু অন্যরকম। সেটার নাম হচ্ছে দোলন গতি বা সরল ছন্দিত গতি বা সরল স্পন্দন গতি। যেমন উদাহরণ, দোলনার গতি। দোলনার গতিটা কেমন? অর্ধেক সময় সে একদিকে, বাকি অর্ধেক সময় বিপরীত দিকে। মানে একবার দেখো, যদি আমি এই স্ট্রেট লাইনটাকে আমার সেন্টার মনে করি, দেখো দোলনা কিভাবে চলবে। অর্ধেক সময় এই এই আমার দাগটার ডান দিকে, বাকি অর্ধেক সময় দাগটার বাম দিকে। কথাটা কি বুঝতে পারছো? এই দিকে। ঠিক আছে, এই যে আমার এই দাগটার একবার বাম দিকে, একবার ডান দিকে, এইভাবে কিন্তু দোলনা কি করবে, কন্টিনিউয়াসলি চলতে থাকবে। এই ধরনের গতিকে বলা হয় সরল স্পন্দন গতি। শুধু দোলনা নয়, এরকম আরো কিছু উদাহরণ আছে, আমি উদাহরণগুলো তোমাদেরকে আগে বলি, তারপর সংজ্ঞায় নিয়ে যাচ্ছি। 1 নম্বর হচ্ছে দোলনার গতি। তারপর দেখবা ঘড়ির নিচে পেন্ডুলাম দেওয়া থাকে, ঘড়ির নিচে সরল দোলক বা সিম্পল পেন্ডুলাম দেওয়া থাকে, সেগুলো দেখবা সবসময় এরকম দুলতে থাকে, বড় বড় ঘড়ির নিচে থাকে এরকম। এটা হচ্ছে সরল সঞ্চিত গতি। তারপর হচ্ছে গাড়ির ইঞ্জিনের পিস্টনের গতি, পিস্টনের ভালভ গুলো বারবার আপ ডাউন করতে থাকে, এইটা। স্প্রিং এর গতি, স্প্রিং থেকে কোনো কিছুকে ছেড়ে দিলে সে কিন্তু বারবার উপরে নিচে দুলতে থাকে, এইটাও হচ্ছে সরল স্পন্দন গতির উদাহরণ। বুঝতে পেরেছো বিষয়টা? সরল স্পন্দন গতি বলতে কি বোঝাচ্ছে? জি স্যার। হ্যাঁ, আমরা একটু বইয়ের লেখাটার সাথে একটু ম্যাচ করার চেষ্টা করি। বলছে সরল স্পন্দন গতি হচ্ছে একটি বিশেষ ধরনের পর্যায়বৃত্ত গতি। তার মানে সরল স্পন্দন গতিটা পর্যায়বৃত্ত গতির একটা শাখা। বলছি স্পন্দন গতির বেলায় এক নির্দিষ্ট বিন্দুর দুই পাশে বস্তু স্পন্দিত হয়। দুই পাশে, যেটা বলছিলাম, নির্দিষ্ট বিন্দুকে বলা হয় সাম্য বিন্দু বা ইকুইলিব্রিয়াম পয়েন্ট।
গতিপথের উভয় পাশের শেষ প্রান্তে বস্তুকণার দ্রুতি শূন্য থাকে। মানে তুমি মনে করো একটা দোলনায় দোল দিবা, উপরে নিয়ে এসে ধরে রাখছো, তখন কিন্তু তার বেগ জিরো, মানে একটা প্রান্তে এক সাইডে বেগ শূন্য। আবার ছেড়ে দিলে উপরে গিয়ে জিরো হলো, তারপর আবার সে পড়তে শুরু করবে। এইভাবে বেগ ক্রমান্বয়ে বাড়তে থাকে সাম্য বিন্দুর দিকে যখন যায়, মানে যখন নিচের দিকে যায় বেগ বাড়তে থাকে, আবার উপর দিকে গেলে বেগ কমতে থাকে। এইটাই আসলে কি করে পুনরাবৃত্তি ঘটতে থাকে। আমরা একটু শিটে ফিরে যাই, শিটে আমরা কি লিখেছিলাম। পর্যাবৃত্ত গতির পরে দেখো স্পন্দন গতির সংজ্ঞা এখানে লেখা আছে, জিয়াদ পড়ো। জিয়াদ শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যায় স্যার। হ্যাঁ হ্যাঁ, স্পন্দন স্পন্দন গতি, গতি। যদি ওকে স্যার, যদি কোনো বস্তুর গতি এমন হয় যে বস্তুটি তার পর্যায়কালের অর্ধেক সময় একদিক ও বাকি অর্ধেক সময় বিপরীত দিক থেকে একটি নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করে, তাহলে এ ধরনের গতিকে স্পন্দন গতি বলে। উদাহরণ: সরল স্যার, কি সরল স্যার এটা? দোলকের গতি, সুর সরল দোলকের শলাকার, গতি, সুর সুর শলাকার শলাকার গতি। হ্যাঁ, গতি। সুর শলাকা মানে টিউনিং ফর্ক। টিউনিং ফর্কটা কি এটা আসলে তারপর বলছে দেখো ইঞ্জিনের পিস্টনের গতি। হ্যাঁ, বানানটা ভুল লেখছে, এটা আরিয়ানা লেখা, এই যে প্রমাণ হিসেবে সে তার ইয়েস নামটা স্যার। লিখতে চাইছিল, বুঝছো? কিন্তু আসলে জি স্যার। এটা বেশি একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলে নাই, কারণ বানানটা স্যার ভুল হয়ে গেছে। মাহাদিনের কাছ থেকে নিয়েছে। হ্যাঁ, মাহাদিন, আচ্ছা যাই হোক, একটু ফ্রেশ করে যারা লেখে এদের কাছ থেকে নিতে চাই। আছে, সোর্স আছে, সমস্যা নাই। ভালো লেখার সোর্স আছে, নিব। ওকে স্যার। ওকে, এইটা আমরা জানলাম কি স্পন্দন গতি, ঠিক আছে? স্পন্দন গতির আমরা একটা উদাহরণ একটু ভালো করে আরেকটু দেখতে চাই। হ্যাঁ, যে স্পন্দন গতিটা আসলে কেমন হবে। ঠিক আছে, স্পন্দন গতি তোমাদেরকে আরেকটু ভালো করে দেখাইতে চাই। একটা ভিডিও দেখাই তোমাদেরকে অসিলেটরি মোশন, তাহলে মেবি ভালো হবে। আসলে বেশি বড় ভিডিওতে দেখাতে যাচ্ছি না, দেখি এটা বড় করে দেখানো যায় কিনা। The following activity is to observe different types of movement. A metal ball, a beaker with some thermocol balls, a straw. We will tie this metal ball to this frame here. হুম, এখানে আমরা সিম্পল পেন্ডুলাম বানানোর আর কি ট্রাই করতেছি। Now সিম্পল pull the পেন্ডুলাম, ball to হ্যাঁ, one side এই like দেখো এটা this and একদিকে ছেড়ে observe the দিলে motion of the এভাবে ball. দুলতে থাকে। ঠিক আছে, এটাকে বলা হয় সরল দোলক বা সিম্পল পেন্ডুলাম। সে সব বারবার কিন্তু Now we will একই take টাইম the beaker মেইনটেইন with করতেছে, thermocol বুঝছো? balls এটা and হচ্ছে insert a straw into it. সিম্পল পেন্ডুলামের Hold your hands around the straw গতি। and beat balls দেখি আর inside. কোনো গতি আমাদেরকে তারা দেখায় কিনা। What is those a definite path? Move back to the যদি একটা গতি দেখালো আমি while একটু moving back ডিসঅ্যাপয়েন্টেড। and forth between. তাহলে মান ও দিক উভয়ের প্রয়োজন হচ্ছে এরকম রাশিকোণগুলা। এবার একটু তোমরা উদাহরণ বলার চেষ্টা করো যে কোন কোন রাশিকে প্রকাশের জন্য মানের সাথে দিকের প্রয়োজন হয়। স্যার বেগ, ত্বরণ। হ্যাঁ, এবং হচ্ছে সরণ। স্যার ক্ষেত্রফল। ক্ষেত্রফলের কি দিক দরকার আছে? ও না, যেমন দিকের একটা তো ঘরের দরকার। মেঝের ক্ষেত্রফল মনে করো হচ্ছে 100, সরি 100 হবে না, মনে করো হচ্ছে 3 মিটার 3 মিটার 9 বা 10 মিটার স্কোয়ার। তো সেইখানে কিন্তু আমার দিকের কোনো ব্যাপারটা নাই, ঠিক আছে? ইয়েস স্যার। ওকে, ইয়েস আমরা স্যার। দেখি সরণ। হ্যাঁ, সরণ বানানটা ভুল লেগেছে, দন্তা স হবে, কোনো নিচে ব হবে না। সরণ, তারপর হচ্ছে বেগ, ত্বরণ, বল, তড়িৎ প্রবাহ, এগুলা হচ্ছে কি ভেক্টর স্যার রাশি। এই চিত্রকলাটি কার স্যার? বুঝি নাই লেখা। মানে জি স্যার। এটা তোমাদের খুবই বন্ধুদের আসলে, ঠিক আছে? তো এই ভিডিওটা রেকর্ডিং আছে, তো এজন্য এখানে আসলে
লেখার ব্যক্তির নামটি এই মুহূর্তে প্রকাশ করতে চাচ্ছি না, ঠিক আছে। যাই হোক, হ্যাঁ, সরণ, বেগ, হ্যাঁ সরণ, আর এখানে শোনো, সরণ মানে আর বেগ আর সরণ দুইটা কিন্তু ভেক্টর রাশি। সরণের সাথে সিমিলার আরেকটা রাশি আছে, নাম হচ্ছে দূরত্ব। দূরত্ব আর সরণের একটু পার্থক্য আছে, আমরা পরবর্তীতে জানবো ডিটেলসে। তো এখানে আমরা জাস্ট ভেক্টর রাশি এবং এদের নামগুলো জানলাম, বেগ, ত্বরণ, সরণ। এবং বেগ কি ত্বরণ কি এগুলি যখন জানবো তখন বুঝতে পারবো যে হ্যাঁ আসলে এরা ভেক্টর। এখানে নিচে আমার একটা প্রশ্ন আসছে অনুধাবনমূলক, কাজকে স্কেলার রাশি বলা হয় কেন? দেখো, কাজের সূত্রটা কি তোমরা জানো? কাজের সূত্র কি? ডাব্লিউ সমান কি? বল ইনটু সরণ। ডাব্লিউ সমান এফএস, তাই না? বল ইনটু সরণ, তাই তো? জি স্যার। জানো, মনে আছে তোমাদের? বাকিদের কি শুনছো নাকি? জি স্যার। ইয়েস স্যার। হ্যাঁ, কাজ হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, বল ইনটু সরণ। তাহলে বল হচ্ছে ভেক্টর রাশি, সরণও ভেক্টর রাশি, কিন্তু কাজ কেন স্কেলার? এটাই হচ্ছে প্রশ্ন, আমরা একটু দেখবো। হ্যাঁ, অ্যান্সারটা কি লেখা আছে দেখো। কাজ সমান বল ইনটু সরণ, সরণ বানানটা ভুল, শুধু দন্তাস্ব হবে, বল ইনটু সরণ। হ্যাঁ, এখানে বল ও সরণ উভয় কি? ভেক্টর রাশি, আর দুইটি ভেক্টর রাশির গুণফল সর্বদা স্কেলার রাশি। ঠিক আছে, আমি অ্যান্সারটা বলছি, ও লিখেছে, তাই আমার এটা একই কথা। দুইটি ভেক্টর রাশির গুণফল সর্বদা কি বলো? স্কেলার রাশি হয়। স্কেলার রাশি। তাই কাজ হচ্ছে স্কেলার রাশি। যেমন দুইটা মাইনাস গুণ করলে কি হয়? প্লাস। প্লাস হয়। একটা প্লাসের সাথে একটা মাইনাস গুণ করলে কি হয়? মাইনাস হয়। প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসেও মাইনাস। মাইনাস। তাই এই যে দেখো, বল ইনটু সরণ, এটার যদি একটা ভেক্টর আর একটা স্কেলার হইতো তাহলে কিন্তু এটা হইতো ভেক্টর রাশি, কিন্তু দুইটাই ভেক্টর, যার কারণে এদের গুণফলটা হয়ে গেছে স্কেলার রাশি। বুঝতে পারছো? এই কারণেই কাজ হচ্ছে স্কেলার রাশি। ইয়েস কথা স্যার। বোঝা যায়? হ্যাঁ। তাই কাজকে বা শক্তিকে প্রকাশের জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয়, দিকের কোনো প্রয়োজন হয় না। তাই কাজ হচ্ছে স্কেলার রাশি। এখানে যদি আমরা বলকে ব্যাখ্যা করতে যাই, বলের সূত্র কি বলতে পারবা? এফ সমান কি বলো? ভর ইনটু ত্বরণ। বল এফ সমান এম এ, তাই না? এফ সমান এম এ সবাই জানে, কিন্তু এখন মনে করতে পারতেছে না। এফ সমান এম এ, ভর ইনটু ত্বরণ। ভর কি স্কেলার না ভেক্টর বলো? ভর, এই যে দেখো, ভর কি স্কেলার স্কেলার। রাশি। হ্যাঁ, ত্বরণ কি রাশি? আমরা একটু সার্চ করি যে ত্বরণ কি। ভেক্টর। ইয়েস ত্বরণ স্যার। ভেক্টর রাশি। ভেক্টর। তাহলে দেখো, একটা স্কেলার একটা ভেক্টর গুণ করলে কি হবে? ভেক্টর। ভেক্টর রাশি। তাই বল হচ্ছে একটা ভেক্টর রাশি। বুঝতে পারছো? ইয়েস স্যার। ওকে, কিন্তু কাজ হচ্ছে স্কেলার রাশি। ঠিক আছে, তো এখানে কাজকে কেন স্কেলার রাশি বলা হয়, এটা অনেকবার প্রশ্ন আসছে, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা যদি আসে তাহলে তোমরা এই অ্যান্সারটা সুন্দর করে গুছিয়ে লিখে দিবা। মূল কথা হচ্ছে দুইটি ভেক্টর রাশির গুণফল স্কেলার রাশি, দুইটি ভেক্টর রাশির গুণফল হচ্ছে স্কেলার রাশি, তাই এটা স্কেলার রাশি। আর কাজ সমান বল ইনটু সরণ, বল ভেক্টর আর সরণও কি ভেক্টর, দুইটা ভেক্টর গুণ করলে স্কেলার হয়। ইয়েস স্যার। ক্লিয়ার? ওকে, এটা ছিল আমাদের প্রথম লেকচার। তারপরে আসলে সেকেন্ড লেকচারটা শুরু হয়। সেকেন্ড লেকচার থেকে আমরা শুরু করব, এইখান থেকে শুরু, যে দূরত্ব, সরণ, এইগুলা থেকে আসলে আমরা শুরু করব। দেখো, দূরত্ব কাকে বলে? যে কোনো দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনকে দূরত্ব বলে। যে কোনো দিক, কোনো নির্দিষ্ট দিক নাই, এটাকে বলে কি? দূরত্ব, অবস্থানের পরিবর্তন। 5 মিটার ডানে বামে যে কোনো দিকে হতে পারে, ঘুরে ঘুরেও আসতে পারে। কথা কি বুঝতে পারছো? ইয়েস স্যার। ওকে, এটা কি রাশি? স্কেলার। দূরত্ব ইংরেজি হচ্ছে ডিস্টেন্স, তাই এটাকে ডি দ্বারা প্রকাশ করা হয়। বুঝতে পারছি? ইয়েস স্যার। দূরত্ব কি রাশি? স্কেলার রাশি। ক্লিয়ার? জি স্যার।
ওকে, সরণ। সরণ কাকে বলে? দেখো, একটি নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনকে সরণ স্মরণ বলে। বলে। এখানে মূল ব্যাপারটা কোথায়? এই যে এখানে, নির্দিষ্ট দিকে। এই কথাটা সরণের সংজ্ঞার মধ্যে যদি না থাকে তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। স্যার শুধু খেয়াল করবে তুমি এটা লিখছো কিনা, অন্যদিকে কি লিখছো এটা দেখবে না। বুঝছো, আমাকে বাংলাদেশ ব্যাংকের ভাই ভাই প্রশ্ন জিজ্ঞেস করছে, দুইটা স্কেলার রাশি এবং দুইটা ভেক্টর রাশির উদাহরণ দেন। মানে অনেক প্রশ্ন করছে, তো শুরুর দিকে এরকম সহজ প্রশ্ন করছিল, কারণ জানে ব্যাংকের ফিজিক্সের, তো এই জন্য ফিজিক্স থেকে কোশ্চেন করছে। তো এই ভেক্টর রাশি আর স্কেলার রাশির উদাহরণ জিজ্ঞেস করছে, এখান থেকে শুরু করে অনেক প্রশ্ন করছে আর কি, ফিজিক্সের বহু প্রশ্ন করছে। এক সমস্যা হয় স্যার না, পরে অ্যান্সার দিছি। পরে পরে আমি উদাহরণ বললাম, ভেক্টর রাশি যে এখানে তো অনেক উদাহরণ লেখা, আর এটা তো আমি রানিং পড়াই ফিজিক্স। তো ফিজিক্সের প্রশ্ন করে তারা আর কি বেশি একটা আটকাতে পারে নাই। আটকাবে কি, সবই অ্যান্সার দিছি। ইয়েস স্যার। কেন, আমি তো ফিজিক্স পড়াচ্ছি, আর ওনারা তো ব্যাংকের বড় কর্মকর্তা, তারা তো আর ফিজিক্স নিয়ে বসে থাকে না সারাদিন। ইয়েস স্যার। তারা সাধারণ প্রশ্ন করছে। এই যে গত স্যার আপনার বৃহস্পতি, কাছে তো সবই সাধারণ। না না, এই যে এগুলি তো অনেক সিম্পল না, একদম বেসিক কথাবার্তা ফিজিক্সের এইগুলি। আরো বড় বড় কত কিছু অঙ্ক আছে, সেগুলি কঠিন। স্যার ঢাকায় কি ইয়া হবে স্যার? আপনি যদি স্যার ওখানে ইয়া হয় স্যার, চাকরি হলে কি স্যার কোথায় যাবেন স্যার? আরে এগুলি অনেক দীর্ঘমেয়াদী, তো বছর দুই সময় লেগে যেতে পারে। আর এগুলিতে যাবো কিনা এটাও এখনো শিওর না। আর হইলেও বা এগুলি অনেক দেরি হয়, 2 বছরের বেশি সময় লাগবে তোমাদের। যাই হোক, আর হইলেও এটা আমি তো আসলে ঢাকা যাইতে চাই না। আমি গেলে হচ্ছে আমার হোম টাউনে যেতে চাই, রাজশাহীতে যাবো। যদি যাই 2 বছর পরে, এখন যাবো না কোথাও। ইনশাল্লাহ দেখা যাক কি হয়। ঠিক আছে, এখন আমরা যেখানে ছিলাম, সরণ কাকে বলে? সরণের বেলায় আমরা কি বলবো? নির্দিষ্ট দিকে অবস্থানের পরিবর্তনকে সরণ বলে। ক্লিয়ার? ইয়েস স্যার। আর দূরত্বের বেলায় যে কোনো দিকে। ঠিক আছে, পার্থক্যটা এখানে, হ্যাঁ। এই গান শুনো কে তোমার? দেখেন গানের আওয়াজ হয় কেন? স্যার আমার ইয়া এখানে স্যার বিয়ে ইয়ে চলতেছে স্যার, অনুষ্ঠান। ও, তোমার ওই এলাকা না, তাও ঠিক আছে। স্যার ঠিক আছে, ডেডিকেশন স্যার। আচ্ছা, ওকে। দেখো, সরণ কাকে বলে? সরণ হচ্ছে কি রাশি বলো? সরণ হচ্ছে ভেক্টর রাশি, হ্যাঁ। ভিক্টর সরণকে আছে। এস দ্বারা প্রকাশ করা হয়। সরণ হচ্ছে ভেক্টর রাশি। দূরত্ব আর সরণের পার্থক্য কিন্তু লিখতে আসে, দূরত্ব সরণের পার্থক্য লেখো। সংজ্ঞা দিবা আর উদাহরণ দিবা। উদাহরণ কি, উদাহরণের দরকার নাই, আচ্ছা। উদাহরণ দিতে পারো, হ্যাঁ। আর একটা দিতে পারো, একটা দিক আছে একটা দিক নাই। ঠিক আছে, একটা স্কেলার রাশি একটা ভেক্টর রাশি। সরণের একটা উদাহরণ আর দূরত্বের একটা উদাহরণ দাও তো। তোমরা কতটুকু সরণ আর দূরত্ব সম্পর্কে বুঝলা দেখি। যে কেউ উদাহরণ দিতে পারো, প্রথমে একটা যে কোনোটা, পরে যে দিবে সে বাকি অন্যটা সরণ বলবে। আর দূরত্ব স্যার, সরণ আর হ্যাঁ, দূরত্বের মধ্যে। হ্যাঁ, যে কোনো একটা উদাহরণ আগে দাও, সরণ অথবা দূরত্ব। যে স্যার এই স্যার, ঘটনা। চাঁদের ঘূর্ণন ওইটা তো সরণ, নির্দিষ্ট দিকে চলতেছে। চাঁদের অবস্থানের পরিবর্তন, ঠিক আছে। এটা ভালো উদাহরণ হয় না, বুঝছো, কারণ হলো চাঁদ তো ঘুরে ঘুরে বারবার একই অবস্থানে যাচ্ছে। একটু আসলে কঠিন হয়ে যাবে এটার সরণ পরিমাপ করতে গেলে। কোন জায়গা থেকে শুরু করছে কোথায় আসছে, কঠিন। হুম। স্যার এই যে পৃথিবী যে স্যার, আহ, সহজ কথা না স্যার চিন্তা একটা করো, গ্যালাক্সি দৈনন্দিন থেকে জীবনে। আরেকটা গ্যালাক্সির দূরত্ব স্যার, এটা হবে? এটা হবে, এটা সরণ, কিন্তু আসলে এটা সরণ হবে, হ্যাঁ, কিন্তু একটু কঠিন হবে। আরো সহজ করে আমি বলি, মনে করো ডুয়েট ফ্যান থেকে। স্যার, হুম। ফ্যানের ঘূর্ণন। মনে করো ডুয়েট থেকে বিওএফ এর অবস্থান, ঠিক আছে। ডুয়েট থেকে বিওএফ এর অবস্থান কি, যে কোনো একটা নির্দিষ্ট দিকে, তাই না? জি স্যার। এটা কি একটা একটা দিকে, এটা হতে পারে উত্তর দিক বা দক্ষিণ দিক। এইটা হলো কি, এইটা লোকেশন
বা ডিরেকশন তুমি বললা, এটা হচ্ছে সরণ। যে বলতে পারো যে তোমার স্কুলের মাঠের এই বার পোস্টটা হচ্ছে তোমার ফ্ল্যাগ স্ট্যান্ড থেকে এত মিটার পূর্ব দিকে। ঠিক আছে, এটা হচ্ছে কি সরণ। ঠিক আছে, বুঝতে পারছো? আর মনে করো তোমাকে বললো যে 200 মিটার দৌড় দেওয়া, এখন তুমি 200 মিটার দৌড়াইতে বললো, তুমি সেটা এক জায়গাতে ঘুরে ঘুরে দৌড়াইতে পারো, একটু কোণাচ্ছে করে দৌড় দিতে পারো, উত্তর দিকে দক্ষিণ দিকে যে কোনো দিকে 100 মিটার দৌড়াইলে সেটা কি দূরত্ব। কথা কি বুঝতে পারছো? এটা নিয়ে আমরা আরো ইয়েস স্যার। ডিটেলসে আলোচনা যাব এখনই। ঠিক আছে, এটার ক্রিটিক্যাল বিষয়গুলো এই যে দেখো চলে আসছে, দূরত্ব সরণের একটা ক্রিটিক্যাল চিত্র। অনেকেই হয়তো এই ক্লাসটা করছো। তো তুমি কি এই ক্লাসটা করছো দূরত্ব আর সরণের জি স্যার। এই চিত্রের? ওকে, আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখো এইখানে এ ও বি এই পথে, ঘূর্ণন পথে একটা জিনিস কি, একটা বস্তু বা একটা গাড়ি বা মানুষ ব্যক্তি, সে কি ঘুরতেছে বা চলছে। এখন প্রথম প্রশ্ন হচ্ছে, এ বিন্দু থেকে পুনরায় একবার ঘুরে এ বিন্দুতে আসলো, এ থেকে এই দিক দিয়ে ঘুরে এ বিন্দুতে আসলে দূরত্ব আর সরণ নির্ণয় করো। ঠিক আছে, দূরত্ব সমান কি হবে? এ বিন্দু থেকে ঘুরে আবার এ বিন্দুতে ফেরত আসছে, বুঝতে পারছো? জি স্যার। এ বিন্দু থেকে ঘুরে এ বিন্দুতে আসছে, তাহলে দূরত্ব কি হবে? দূরত্ব সমান, এখানে দেখো লেখা আছে বৃত্তের বৃত্তের পরিধির সূত্র কি? 2 পাই আর। 2 পাই আর। হ্যাঁ, বুঝতে পারছো? বাকি যারা জি স্যার। এ থেকে ঘুরে এতে আসলো, দূরত্ব হচ্ছে পরিধি 2 পাই আর। এই ক্ষেত্রে সরণের মান কত? এক্ষেত্রে সরণের মান কত বলতে পারবা তোমরা? তোয়া বাদে বাকিরা, জিয়াদ অথবা নিভান, সরণের মানটা কি বলতে পারবা? এ থেকে এ বিন্দুতে যদি আসে সরণের মান কত? আহ, এইখানে একবার ছিল, ঘুরছে হ্যাঁ, অর্ধেক। একবার ঘুরে আবার মনে করো এই যে এখানে আসছে, ও, শূন্য শূন্য। শূন্য। ঠিক আছে, এখানে সরণের মান এই যে 0। কারণ কি, আসলে ওই জায়গাতে এই বস্তুটা আছে, এখান থেকে ঘুরে আবার জি এখানে স্যার। আসছে। তাহলে সরণ মানে হচ্ছে সর্বনিম্ন সরল রৈখিক দূরত্বকে সরণ বলে। বুঝা গেছে? তাহলে সরণ কি এক্ষেত্রে? সরণের মান 0। জিয়াদ, বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, দূরত্ব কিন্তু 2 পাই আর। ওকে, আমরা আরো একটা কেস দেখলে আরো ক্লিয়ার হয়ে যাব। দেখো আরেকটা সেকেন্ড কেস, এ থেকে বি বিন্দুতে গেল, কোথায় গেল? এই যে এ এ থেকে বিন্দু বি থেকে, বিন্দুতে। হ্যাঁ, এ বিন্দু থেকে এবার গেল বি বিন্দুতে। ওকে, তাহলে ঘুরে ঘুরে গেল, কিন্তু সে কিন্তু চলবে ঘুরে ঘুরে সবসময় বৃত্তাকার পথে, এটা হচ্ছে তার ট্র্যাক। এক্ষেত্রে দূরত্ব কি হবে? দূরত্ব কি হবে? স্যার আমি বলবো। না, ওরা দেখি বলতে পারে নাকি। আগে এ থেকে এতে আসছে, দূরত্ব হচ্ছে পরিধি, মানে এ থেকে বিতে গেল, দূরত্ব কি হবে? So, অর্ধেক হবে স্যার। অর্ধেক পরিধির ব্যাসার্ধ। অর্ধেক, পরিধির অর্ধেক। এই যে এ থেকে যদি বিতে আসে তাহলে কি পরিধির অর্ধেক, কারণ সে অর্ধেক পরিধি গেল, তাহলে পরিধিকে 2 দ্বারা ভাগ, কি আসবে? পাই আর। বুঝতে পারছো? জি স্যার। ঠিক আছে, দূরত্ব হচ্ছে 2 পাই আর। সরণ কি হবে দেখো, বলছি সর্বনিম্ন সরল রৈখিক দূরত্ব, তাহলে সরণ হচ্ছে এইটা, এ থেকে বিতে। তার মানে কি, এ থেকে বিতে যদি সরণ হয় তাহলে সরণটা কত? So, এ থেকে বিতে সরণ হলে স্যার হাফ। বলো তো, বলো। 2 আর। 2 আর মানে কি?
স্যার মানে ওইটা দুইটা না, ব্যাসার্ধ, কি? হ্যাঁ, মানে হলো ব্যাস। ব্যাস ওইটা। হ্যাঁ, ব্যাসার্ধের দ্বিগুণ মানে কি? বৃত্তের ব্যাস। কথা বুঝতে পারছো? বাকিরা বুঝছো কি বললাম? এ থেকে বিতে দূরত্ব হচ্ছে, বৃত্তাকার পথে চললে দূরত্ব হচ্ছে পরিধির অর্ধেক, কিন্তু সরণ কি? বৃত্তের ব্যাস। ইয়েস বুঝতে স্যার। পেরেছো? এমসিকিউ আসবে, কিন্তু এগুলি এমসিকিউ তে আসবে। সরণের মান কত? এটা যদি 5 হয় ব্যাসার্ধ, তাহলে সরণের মান 10। দূরত্ব পাই আর, 2 পাই আর এর অর্ধেক, তাহলে পাই আর। বুঝা গেছে? জি স্যার। ওকে, এইবার কিন্তু দুইটা প্রশ্ন। আচ্ছা, একটা প্রশ্ন করবো দুইজনের জন্যই, নিভান আর হচ্ছে জিয়াদ উত্তর দিবা। এ থেকে সিতে আসলো, হ্যাঁ, এ থেকে দেখি কি আগে উত্তর দিতে পারে। এ থেকে সিতে আসলো, তাহলে এইটার দূরত্ব কত বলো? কোনটা থেকে স্যার? এ থেকে এ সিতে? থেকে ঘুরে ঘুরে সিতে আসছে, এই যে দিক দিয়ে পুরা এইভাবে ঘুরে, সে স্যার হচ্ছে 2/3 বৃত্তাকারে। ইন্টু স্যার, 2/3 ইন্টু স্যার ইয়া হবে স্যার। মানে পরিধির বাংলা কথায় বলো, পরিধির কত অংশ? তারপরে স্যার ইয়া 3/2 স্যার। 4/3 ভাগ, 3/4। ও সরি স্যার, 4/3 স্যার, 4/3 ঠিক আছে নিভান, বুঝছো? ইয়েস স্যার। ইয়েস স্যার। হ্যাঁ, পরিধির আগে ছিল অর্ধেক অংশ, 4/2 মানে অর্ধেক। আর এখন হচ্ছে 4/, সে আসছে কয় ভাগ ঘুরে ঘুরে? 3 ভাগ। 3 ভাগ। 1 ভাগ বাকি আছে। আর যদি আবার উল্টা দিকে ঘুরতো, তাহলে কয় ভাগ হতো? উল্টা দিয়ে ঘুরতো মানে? মানে যদি এ থেকে সিতে এই পথে আসতো, এই যে এই পথে, ও এক। তাহলে স্যার এক ভাগ, 4/1 চার ভাগের ভাগ, এক ভাগ। 1/4 ইন্টু 2 পাই আর। কথা ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, এইবার নেক্সট কোশ্চেন দুজনের জন্য, সরণের মান কত বলো? এ থেকে সিতে কোন এই পথে ঘুরে আসলে সরণের মান কত? এ থেকে সিতে আসলো, ছিল হচ্ছে এতে, এখন আসতে হচ্ছে সিতে, সরণ কত হবে? 0.25। স্যার মান 2 আর কিভাবে হবে হবে? স্যার, 2 আর হবে। না, 2 আর হবে কেন? এ থেকে বি তে গেলে 2 আর হলো। ও স্যার এর থেকে অ্যান্সার হচ্ছে এ থেকে সি তে। 3 আর স্যার। এখানে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ, এ ও সি ইয়েস স্যার। ত্রিভুজ। ইয়েস স্যার। এই যে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ, এ ও সি একটা ত্রিভুজ। এখানে একটা ত্রিভুজ আছে দেখতে পাচ্ছ? ইয়েস ইয়েস স্যার। স্যার। এ থেকে সি এর সরল রৈখিক দূরত্বটা হচ্ছে এই ত্রিভুজের অতিভুজ, বোঝা যায়? ইয়েস স্যার। ইয়েস স্যার। এটা হচ্ছে ত্রিভুজের অতিভুজ, এটাই তো সরল রৈখিক দূরত্ব। এই স্যার এটা অতিভুজটার তো মানই মান হচ্ছে, নাই স্যার। হ্যাঁ, মান কিভাবে নাই? এটা যদি আর হয়, এই বাহুটার দৈর্ঘ্য কত? ও। এটাও আর, এটা যদি আর হয় ও, তাহলে এটাও কি আর। আর হবে? তাহলে অতিভুজ সমান কি লেখা যাবে? অতিভুজ সমান √অফ আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার, আর পিথাগোরাসের সূত্র। ও, স্যার বুঝছো? এইভাবে জিজ্ঞেস করছেন স্যার? মানে আমি জানতে চাচ্ছি আসলে যে তুমি কিভাবে ব্যবহার করবে, যে কোনো একটা আইডিয়া দিবা যে এটা ত্রিভুজের মাধ্যমে স্যার অতিভুজ বা পিথাগোরাস, যে কোনো একটা, যাই হোক এগুলি ত্রিভুজ তোমরা। যদি না থাকতো স্যার? এখানে ত্রিভুজ না ত্রিভুজ থাকলে না। কোনো একটা ভুজ তো থাকবে। বৃত্তাকার পথে থাকলে ত্রিভুজ থাকবে, ত্রিভুজ না থাকলে অন্য কোনো ভুজ থাকলে সেটার মাধ্যমে আমরা এটা স্যার সরলরৈখিক দূরত্ব বের করার চেষ্টা করবো। চতুর্ভুজ থাকলে স্যার? চতুর্ভুজ থাকলে তুমি ধরো এইটাই ধরলাম আমি, আমার চতুর্ভুজটা এখন এ থেকে সিতে আসলো, হ্যাঁ, ইয়েস স্যার। তাহলে এটাও কি পরে হবে? এটা তো একটা অতিভুজ নিব ত্রিভুজ, কিভাবে স্যার? আবার অতিভুজ হয়ে যাবে। এই যে মনে করো আমি একটা চতুর্ভুজ আঁকলাম, ভালো করে খেয়াল করে দেখ। হ্যাঁ, চতুর্ভুজের এই বিন্দু থেকে এখন কোথায় আসলো? সিতে। সিতে। তাহলে এটা কি, এই চতুর্ভুজ বা বর্গের এটা কি হবে? কর্ণ না? জি স্যার। মানে জি আবার স্যার। ত্রিভুজ হয়ে গেল। মানে স্যার পিথাগোরাসের সূত্র স্যার অচল। লাগবে। এই যে দেখো, এই বাহুটা যদি ভূমি হয়, একটা বাহু একটা লম্ব, আর এটা কি? অতিভুজ। অতিভুজ। আর যদি এ থেকে এখানে যায় তাহলে তো একটা বাহু, এ থেকে যদি নিচে ইয়েস স্যার। আসে সেটা একটা বাহু। জাস্ট এই একটা বাহুর মান দিয়ে তো বের করতে পারবো। বোঝা যাচ্ছে বিষয়? ইয়েস স্যার। হ্যাঁ, এগুলো কিন্তু এমসিকিউ এর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, ও এমনকি স্যার সৃজনশীল। আমি না স্যার ইংলিশ বইটা পাই নাই স্যার, আমি কালকে নিতে পারবো? আচ্ছা ঠিক আছে। স্যার আমি তো কোনো বই পাই নাই। তুমি ও, হাঙ্গেরি থেকে আগে বাংলাদেশে আসো, আসছে বাংলাদেশে, আসছে ঢাকায় আসছে। তাহলে তুমি আগে স্কুলে আসো। হ্যাঁ হ্যাঁ, আসলে বই পাবা স্টকে। আমি
আমার 3 জন ছাত্র বই পায় না, স্টকে রাখছে, অসুবিধা নেই। ওকে স্যার। আচ্ছা, হ্যাঁ, এ থেকে সি বিন্দুতে এটা গেল শেষ। ওকে, দ্রুতি কাকে বলে? স্যার 5 মিনিট বাকি আছে কলের স্যার, আরেকটা কল শুরু করবেন? আচ্ছা ঠিক আছে, আমরা এটা করলে যাব, অসুবিধা নাই। ঠিক আছে, তাহলে আসলে আমরা তো অনলাইনে বসা হয় না, আমরা একটু বিরতি নিয়ে তাহলে পরের কলে যাব। এখানে আমরা দেখি আজকে কোন পর্যন্ত আলোচনা করব। আজকে এই যে সূত্রগুলো লিস্ট আসলে শেষ করতে চাচ্ছি। কি বলো তোমরা? স্যার আমার সমস্যা নেই স্যার। নিভান কি বলো? স্যার আমারও সমস্যা নেই স্যার, আপনার ইচ্ছা। আচ্ছা স্যার ঠিক আমার আছে, স্যার তাহলে আমি ঘুমাইছি স্যার আজকে দুপুরে স্যার। ঠিক আমার তো আছে, স্যার তাহলে আমরা মনে করো অবস্থা খারাপ একটু স্যার। রেস্ট নেই, লং টাইম না করে 10-5 মিনিট রেস্ট নেই, তারপর আমরা আর কি এখানে মোটামুটি একটা উল্লেখযোগ্য পরিমাণের সেকেন্ড চ্যাপ্টারের পড়া শেষ করব। মোটামুটি থিওরিটিক্যাল এবং কিছু ম্যাথও দেখব। তাহলে সেকেন্ড চ্যাপ্টারে পরে বোর্ড কোশ্চেন সলভ করলে অনেকটা ও হয়ে যাবে। না স্যার, আমার তো আবার সমস্যা আছে, কালকে তো আমার প্যারেড স্যার, সকালে তো উঠতে হবে। কয়টায় আমরা 11টা পর্যন্ত করি ক্লাস নাকি? আমার তো স্যার বাস আসে 8টায়। 8টা 11টায় ঘুমালে হবে না নাকি? অভ্যাস নেই স্যার। আরো আগে ঘুমাও নাকি? জি স্যার। ঠিক আছে, সমস্যা নাই। সেই ক্ষেত্রে আমরা তাহলে আজকে ক্লাস শেষ করে দেই। এই দ্রুতি এবং হচ্ছে দ্রুতি থেকে আমরা আগামী দিন ক্লাস করব। তোমরা একটা কাজ করবা, শীটটা উঠিয়ে ফেলো, হ্যাঁ? ওকে সেকেন্ড স্যার। চ্যাপ্টারটা বুঝছো, খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে 2টা সৃজনশীল তোমাদের বোর্ড পরীক্ষায় থাকবে। আর যত পরীক্ষা দিবা সেকেন্ড চ্যাপ্টার সিলেবাস থাকলেই 2টা সৃজনশীল থাকবে। এবং এখানে অনেক অঙ্ক করতে হয় সেকেন্ড চ্যাপ্টারে, এই জন্য থিওরি বোঝাটা একটু জরুরি। থিওরি হয়তো ওই প্রায় শেষ হয়ে যাবে, অঙ্ক করতে হবে, ব্যাপক অঙ্ক। আগামীকালকে আমরা বসবো ক্লাসে, ঠিক আছে? ওকে স্যার। ওকে স্যার। যে হ্যাঁ, আগামীকালকে বসবো। এখন আমার ব্যস্ততা এতটা না, বসা যাবে। তোমরা একটু মনে করবা, হ্যাঁ? ক্লাসটা 9টার দিকে শুরু করব, তোমরা আমাকে একটু আগেই নক দিবা, যে স্যার ওকে স্যার। 7টার দিকে, 8:30। ওকে ওকে, স্যার। ঠিক আছে, তাহলে ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম স্যার। আসসালাম।